এসে বলেন আমার আমটাও গেল, আমার সালাটাও গেল। যাদের কাছে তারা আমানত হিসেবে রাখেন তাদেরকেও একটু রিস্ক নিতে হয়। তো তাদের সুবিধাজনক সময় তারা বলে, মিয়া সাহেব আপনার যান বাঁচানোর জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন, আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে এই বোঝা আমি কবুল করে নিয়েছি, এটি এখন আমার দায়, যেহেতু আমি নিয়েছি মালিকানাটা আমাকে দিয়ে দেন। এদিকে আর ফিরে তাকাবেন না। মানসিক ভারসাম্যহীন হয়ে অপদস্থ হয়ে দুনিয়ার বাকি জিন্দেগিগুলো তাদেরকে কাটাতে হয়। সম্মানিত ভাইয়েরা, কি হবে এত সম্পদ দিয়ে? খোলা আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান, আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন, আপনি আসমান স্পর্শ করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন, অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাত থেকে যাবে, আপনি মাটি স্পর্শ করতে পারবেন। মানব জীবনের দুটি অবস্থার যে কোনো একটা হতে পারে। হাউ মাচ আই নিড, আমার কত কিছু প্রয়োজন, এইটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না। এরকম উর্ধ্বাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে তাকাবে, ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না। আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে, এর আগে নয়। যারা লোভী আর যারা ডেডিকেটেড, যারা দেশপ্রেমিক, যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে, তাদের সংজ্ঞাটা অন্যটা। তাদের সংজ্ঞা হাউ মাচ আই নিড নয়, তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব। আমি একটা সাদামাটা জীবনযাপন করব, আমার জীবনে চলাফেরায় আভিজাত্য কিংবা জৌলস থাকবে না। 10টা সাধারণ নাগরিক যেমন চলে, আমার জীবনটাও তেমন চলবে। এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেয়, তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদা সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে। এটা ঠিক, কিছু মানুষ সামনে এসে তাদেরকে সেলিউট দেবে না, কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করে। ওই সামনে এসে যাদেরকে সেলিউট দিতে গিয়ে নিজের হাত পা ভেঙে ফেলে, এরা কিন্তু আবার সামনে থেকে চলে গেলে গালি দেয় যে কি করবা, তেল তো না মারলে আমার চলে না। আসলে লোকটা বদলুক, কোন সুরত কাজটা সেরে আসলাম। এটি হচ্ছে সমাজের বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন? কেন থাকবে? তার তো 1 সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই। এখানে দুটি সমস্যা, একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ। প্রথমটাই মূলত দায়ী, প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয়। সমাজে সেই পরিবেশ না থাকার কারণে সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে? কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন, আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। মনে কেউ কোনো কষ্ট নেবেন না। আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই। বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে যেগুলাকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা। আরেকটা হচ্ছে অ্যাগ্রো বেসড এডুকেশন, যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি। বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট। একটাই ছিল আমাদের সময়, এরপরে ক্রমান্বয়ে আরও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে। আগে কোনো বেসরকারি ছিল না, এখন বেসরকারি হয়েছে। যারা
কৃষিবিদ, একটু নীরবে চিন্তা করে দেখুন, তারা তো কম বেশি এই দেশকে দিয়েছে। তারা প্রোটিনের অভাব পূরণের জন্য মৎস্য এবং পশুপালন এই দুই খাতে তাদের মেধাকে বিনিয়োগ করার কারণে জাতি এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে। ফসল এবং ফল উৎপাদনে তাদের রিসার্চগুলো জাতিকে সরাসরি এখন বেনিফিট দিচ্ছে। যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে না আসতেন, বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। রিসার্চে আরো যদি তাদেরকে উৎসাহিত করা হয়, লজিস্টিক দিয়ে, পর্যাপ্ত ফান্ড দিয়ে, দেশ আরো বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি মেধার দিক থেকে দেখি, এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে, না পাইলে মেডিকেলে আসবে, এরপরে এগ্রিকালচারে যাবে, তারপরে জেনারেল এডুকেশনে যাবে এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল তখনকার ট্রেন্ড। আন্ডার গ্রাজুয়েশনে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে। তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবী যারা তারাই গিয়েছেন ওখানে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে। এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই? কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল, ওইটা সাস্টেইন হয়। ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয়। খুব হালকা পাতলা একটা যান, পিছনের দিকে লেখা থাকতো, আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না।